আপনাকে নিয়ে যায়নি বলে আপনার মহারাজা গিয়েও ফিরে এসেছে। আমাকে বলল আপনাকে ডেকে দিতে। দ্রুত যান, বাইকে বসে আছে। ফিরে এসেছে? হুম। কখন? 5 মিনিট হবে। যাও তাড়াতাড়ি, নয়তো রেগে যাবে। কথাটা শুনে শীতল গরু খোঁজা করে ফোনটা খুঁজতে লাগে। বালিশের নিচে ফোনটা বন্ধ হয়ে পড়ে আছে। এই রে, ফোন দিয়েছিল বোধহয়। কখন থেকে বসে অপেক্ষা করছে কে জানে। শীতল কিছু বলার আগেই বাইকের হর্ন শুনতে পায়। একের পর এক হর্ন বাজতেই আছে। তা দেখে পরনের ড্রেস বদলাতে ওয়াশরুমে যায়। তারপর মুখ মুছে কিছু দেওয়ার আগে আবার হর্ন বাজে। কোনো মতে চুলে খোপা করে হিজাব জড়িয়ে ওড়না দিয়ে নিচে দৌড়ে গায়। এতক্ষণ স্বর্ণ আর ঐশ্বর্য বসে বসে তার তাড়াহুড়া দেখে হাসছিল। পৃথিবীর যে প্রান্তেই থাকুক, শুধু যদি ডাকে আর শীতল যদি সেই ডাক শুনতে পায়, তাকে আটকে রাখা সম্ভব নয়। যতই মারুক বকুক, অভিমান করুক, শুদ্ধ ডাকলে শীতল যাবেই যাবে। এটা আজকের ঘটনা নয়, আগে থেকেই এমন। এদিকে বাইকের হর্ন শুনে সীতারা বের হন। কিছু ফেলে গেছে নাকি জানতে চাইলে শুদ্ধ বলে, পাফার ফিশকে আসতে বলো, দেরি হয়ে যাচ্ছে। পাড়ার ফিসকে? ছেলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে কিছু একটা বুঝে সীতারা হেসে ফেলেন। এই বাড়িতে এসব নামের অধিকারিণী তো একটাই, তাই তিনি যেতে যেতেই বলেন। তোরা পারিসও বটে। তারপর উনি চেঁচিয়ে শীতলকে ডাকতে লাগলেন। শীতল রেডি হয়ে গুটি গুটি পায়ে বের হয়ে শুদ্ধের কাছে যায়। তবে মুখটা গোমড়া করে আছে। শুধু তাকে দেখে বিরক্তি সুরে বলে, একটু তাড়াতাড়ি এসো হয়ে গেল না? আমি ভাবলাম নেমন্ত্রণ পত্র না পাঠালে আচার নামবেরই না। শীতল জবাব দিল না, বাইকের পেছনে উঠে বসলো। তবে শুদ্ধকে ধরল না। মাঝখানে কিছু জায়গা রেখে বসেছে, যেন গায়ে না ঠেকে। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে বলল, ধর বস। বিয়ের আগে বউ মারতে যাচ্ছি না, যা বলছি শোন। কালার ঘরের কালা কানে শুনিস না? ধাপ এক কানের উপর লাগাবো নাকি? তবুও শীতল জবাব দিল না, ধরলও না। কাহিনী বুঝে শুদ্ধ কথা না বাড়িয়ে চোখে ব্ল্যাক সানগ্লাস পরে বাইকে স্টার্ট দেয়। পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট। গা থেকে ভুর ভুর করে বের হচ্ছে চিরচেরা পারফিউমের ঘ্রাণ। এই ঘ্রাণটা শীতলের খুব পছন্দের। অন্য কিছু হলে চেটে চেটে খেয়ে ফেলতো এতদিনে। পরীক্ষা স্বরূপ একদিন টেস্ট করে বুঝেছে পারফিউম তিতা স্বাদের হয়। শুধু বাইক ততক্ষণে মূল ফটক পেরিয়ে বেরিয়ে গেছে। কাজ ফেলে কেউ বউ নিয়ে বের হয়, কিন্তু কথা শুনলে তো সঙ্গে নেয়নি বলেই তো মুখ কুলু পেটে বসে আছে। মুখে কুলু পেটে বসে আছে। রাগ দেখাতে ধরেও বসেনি। এত রাগ দেখার সময় নেই। বাইকে যখন বসেছে তখন তাকে ধরতেই হবে। কথাটা ভেবে শুদ্ধ ইচ্ছে করে ব্রেক কষে। শীতল হুমড়ি খেয়ে পড়ে শুদ্ধের পিঠের উপর। পিঠের সাথে নাকে বাড়ি খেয়ে কিছু বলার আগে শুদ্ধ খেকিয়ে বলে, মাঝ রাস্তায় হুমড়ি খেয়ে সিরিয়াস করা হচ্ছে? তা বলি, বাসায় কি আপনার বাপ ভাই নেই? ছি ছি, এ ঘোর কলিযুগ, নয়তো এমন কেউ করে? শীতল হাবলাকান্তের মতো নাক ধরে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। পাগল টাগল হয়ে গেল নাকি এলো? সে তো কিছুই করেনি, নিজেই ফাঁকা রাস্তায় ব্রেক কষলো। আচমকা ব্রেক কষলে হুমড়ি খেয়ে তো পড়বেই। তার চালাকি বুঝে শীতল অন্যদিকে তাকায়। রাগে ফুঁসতে লাগে। তবুও কথা বলল না দেখে শুদ্ধ মিটিমিটি হাসলেও আর ঘাটল না। তবে একটা দোকানের সামনে গিয়ে 3টে কোন আইসক্রিম কিনে হাতে ধরিয়ে বলল, চুপ আছেন, চুপই থাকবেন। যদি কথা রাখেন, ফেরার পথে আরো 3টা কিনে দিব। শুদ্ধ বলল ঠিকই, কিন্তু হলো এর উল্টোটা। আইসক্রিম পেয়ে শীতলের অভিমান চট করে গলে পানি। সে আইসক্রিম খেতে খেতে শুরু করলো রাজ্যের গল্প। শুধু মনে মনে হাসে। যাক, এবার মনে হচ্ছে সঙ্গে তার ব্যাঙাচি আছে। এরপর তারা ফল কিনলো, মিষ্টি কিনলো। মোক্ষম সুযোগ বুঝে শীতল অনেকগুলো চকলেটও নিল। বাড়ির গাড়ি নিয়ে সাফওয়ান, সায়ন আর রুবাব অন্য কাজে বেরিয়েছে। কাজ শেষে কিছুক্ষণের মধ্যেই রওনা হবে বিদায় তারা একটু অপেক্ষা করলো। গাড়িটা এলে সেগুলো চট করে গাড়িতে তুলে দিয়ে তারা ছুটল অজানার উদ্দেশ্যে। বিকেলে রোদ মরে গেছে। মাথার উপর স্বচ্ছ সুনীল আকাশ। চলন্ত বাইকে বসে শীতল শুদ্ধের পিঠে কপাল ঠেকিয়ে বসে আছে। মনে অনাবিল খুশির রেশ। কেন যেন চেঁচিয়ে নিজের খুশিটুকু সারা পৃথিবীকে জানাতে ইচ্ছে করছে। এই খুশির রেশ ধরে ভালো লাগছে বেসামাল বাতাস। শুদ্ধের বাইকে বসলে পূর্বে যা করত, এখনো একটু একটু সেই মন কেমন করা গন্ধ নিঃশ্বাসের সঙ্গে টেনে নিচ্ছে। ঠোঁটে মিটিমিটি হাসি। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। মাগরিবের আজানও হলো কিছুক্ষণের মধ্যে। দিন পেরিয়ে রাত নামছে। নিঘুর আধার
গ্রাস করতে চাচ্ছে দিনের শেষ আলোটুকু। সীতারা ফোন করে জানালেন নতুন বউ নিয়ে এভাবে ঘুরতে নেই, তারা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে। মায়ের কথা শুনে শুদ্ধ ফেরার কথা জানিয়ে কলটা কাটলো। শীতলকে বলল, মন ভরেছে? হুম, আরো ঘুরবো। আরেকদিন? না, আপনি সহজে বের হতে চান না। কথা বলতে বলতে নিজের নির্জন এক স্থানে বাইক থামায় শুদ্ধ। জায়গাটা সুন্দর, তবে নিরিবিলি। শীতল নেমে দাঁড়ায়, শুধু বাইক স্ট্যান্ড করো। তারপর আচমকা শীতলের বুকে জড়িয়ে নেয় শীতলকে। বিস্মিত শীতল কিছু বলার আগেই শুদ্ধ বলে, স্ট্যাচু, নড়লেই মার। শীতলের পেট ফেটে হাসি পেল, অনড় হয়ে দাঁড়িয়ে রইল। এই বিশুদ্ধ পুরুষটা খুব চালাক। সে জানে বাড়ি ফিরলে শীতলকে আজ আর পাবে না, এজন্য এক্ষুনি এই ব্যবস্থা। তবে শুদ্ধের অজানাই রয়ে গেল, ম্যাগাজি এখন চালাক হয়ে গেছে, বুঝে গেছে কিছুটা। তাই সেও আঁকড়ে ধরেছে প্রিয় পুরুষটাকে, নিঃশ্বাসের সঙ্গে টেনে নিচ্ছে প্রিয় সুঘ্রাণ, বুকে মাথা রেখে ডাকাতি করে লুফে নিচ্ছে মনের শান্তি। অথচ তার বুকে চলমান টালমাটাল অনুভূতি। কি আশ্চর্য! তারা বৈধ সম্পর্কে আবদ্ধ, তবুও একটু দূরে থাকার বিরহ সইতে নারাজ তারা। অথচ মুখে কেউই বলবে না। একজন আরেকজনের জন্য কতটা কাতর, কতটা ব্যাকুল, কতটা উন্মাদ। তখন শুদ্ধ শীতলের কানে কানে ফিসফিস করে বলে, রাতে রুমে দরজা খোলা থাকবে, ডাকতে যেন না হয়। মেজো আগেই বলে দিয়েছে আমাদের নাকি তালাবদ্ধ করে রাখবে। কেন? আমরা হলাম সুস্বাদু মিষ্টি, আর বাড়িতে নাকি পিঁপড়ের সংখ্যা বেশি, খোলা জায়গায় রাখলে নাকি পিঁপড়ে খেয়ে ফেলতে পারে। কথাটা বলে শীতল ফিক করে হেসে ফেলে। শুদ্ধের ঠোঁটের কোণেও মৃদু হাসি। সে অজানা ধরে সে শীতলের মুখটা ধরে কিছুক্ষণ দেখে, তারপর বলে, তাহলে আমার ভাগের মিষ্টির স্বাদ কেমন একটু টেস্ট করে দেখি। কথাটা শুনে শীতল তার বুকে ধাক্কা মেরে সরিয়ে দুপা পিছিয়ে যায়। মিনমিন সুরে বলে, দিন দিন বড্ড বেশি অসভ্য হয়ে যাচ্ছেন, আগে তো এমন ছিলেন না। আগে তো মধু খাওয়ার অভিজ্ঞতা ছিল না, টেস্ট কেমন জানতাম না, এখন জানি, তাই সুযোগ খুঁজি। লাগাম ছাড়া জবাব পেয়ে শীতল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। সামনেই একটা নদী, বাতাস বইছে, আকাশে জ্বলজ্বল করছে সন্ধে তারা। শীতল দুপা এগিয়ে নদীর ধারে দাঁড়ায়। মন দিয়ে তারা দেখতে দেখতে অনুভব করলো কেউ তাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরেছে। পরক্ষণেই শক্ত করে গাল চেপে ধরে পরপর বেশ কয়েকটা চুমো খেলো। ফোনের রিংটোন বেজে উঠলে শুদ্ধ কানে ফোন চেপে বাইকের দিকে যেতে যেতে বলে, হ্যাঁ ছোটমা, বলো। তোমার মেয়ে যেতে যাচ্ছে না, বলে কিনা তার নাকি বাড়ি ফিরতে ভালো লাগছে না। হ্যাঁ বোঝাচ্ছি, শুনলে তো, এখন নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। মায়ের কল বুঝে শীতল দৌড়ে এসে বাইকের পেছনে বসে। দুপুরে বের হওয়ার সময় সিমিন বারবার করে বারণ করছিলেও দেরি না করতে। বাড়িতে অনেক মেহমান, মন্দ কথা বলবে এভাবে ঘুরে বেড়ালে। সে দ্রুত ফেরার কথা দিয়েছিল, কিন্তু ঘুরতে ঘুরতে ভুলেই বসেছে। অতঃপর বাড়ি ফিরতে ফিরতে অনেক কিছুই খেলো, ফুল কিনে দিল। সুদের এই গুণটা বেশ যে ঘুরতে বের হলে বলার আগে পছন্দের খাবার কিনে দেয়। আজও হলো তাই। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে ৮টা। ৪ বউয়ের হাতে মেহেদি পরানোর জন্য ৪ জন মেহেদি আর্টিস্ট এসেছে। ৪ জনকে বাসন্তী রঙের নতুন সুতি শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। গানও বাজছে ধুমধারাক্কা। একটু পরেই সায়ন, শুদ্ধ, রুবাব আর অর্ককে উপস্থিত হওয়ার কথা জানায় সিরাত। বিয়ের আগে হঠাৎ তলব পেয়ে অর্ককে আসতেই হলো। ১.৫ ঘন্টা পর ৪ জন উপস্থিত হলে সম্পর্কে ভাবি এমন কয়েকজন তাদের ৪ জনের হাতে ৪টে মেহেদির টিউব ধরিয়ে দেয়। বলে, নাও, যার যার ফুলের হাতে স্ট্যাম্প ছেপে দাও। সায়ন মেহেদি চাপতেই পিচিক করে একদলা মেহেদি বের হয়ে তার হাতে মেখে গেল। সে হতবাক হয়েই বলে, এই টিকটিকির গু দিয়ে নাম লিখব কিভাবে? হয় কলম দাও, নয়তো আমার দাঁতই যথেষ্ট স্টাম্প ছাপার জন্য। ভাবিদের দল অট্টহাসিতে ফেটে পড়ে। একজন সায়নের বাহুতে থাপ্পড় দিয়ে বলে, বাসের রাতে দাঁত দিয়ে কাজে লাগিও, আপাতত মেহেদি দিয়ে লিখো দেবরজি। সায়ন যেহেতু বড় ভাই, সে আগেই লিখতে বসলো। হাতে মাখা মেহেদিটুকু আগে টিস্যু দিয়ে মুছলো। হাত কাঁপছে। তার হাতের দিকে তাকিয়ে হঠাৎ সিরাত বলে বসে, খাতনার সময়ও এত কাঁপিসনি বাপ, আজ কাঁপছিস কেন? বউকে এত ভয় পেলে চলবে? তুই আমার বীর পুত্র, ফটাফট লিখে দে নাম।
সিরাতের কথা শুনে সায়ন কলার উঁচিয়ে সবার দিকে তাকায়। সিমিন কিছু নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে, তা দেখে ফট করে বলে বসে, ছোট মা, জীবনে প্রথমবার বইয়ের হাতে নাম লিখতে চাচ্ছি, দোয়া করো। তা পুত্রবধূ পছন্দ হয়েছে তো? এদিকে এসো, পরিচয় করিয়ে দিই। কথাটা শুনে সিমিন থতমত খেয়ে দাঁড়িয়ে যায়। কি বলবে বুঝতে না পেরে ফট করে বলে বসেন। যাও বাবা, কাজ সেরে বীর সন্তানের মতো ফিরে এসো। কথাটা বলা মাত্রই সকলের উচ্চ শব্দে হেসে ওঠে। হাসতে হাসতে এক একজন মেঝেতে বসে পড়ে। সিমিন গতিবিধি না পেয়ে ছুটলেন রান্নাঘরের দিকে। এরপর কাপা হাতে স্বর্ণের হাতে সায়ন নিজের নাম লিখে দেয়। শুদ্ধ লিখতে গিয়ে থেমে গেল। চোখ তুলে তাকিয়ে একবার তাকিয়ে খসখস করে কিছু লিখে উঠে পড়ল। রুবাব বসলো, সেও লিখল। এরপর অর্ক এসে বসতে শখ দৃষ্টি নামিয়ে নেয়। শখ হাত বাড়িয়ে দিলে অর্ক কাপা হাতে ধরে শখের হাত। মজার ব্যাপার হচ্ছে দুজনেরই হাত কাঁপছে। হে নিয়ে এক দফা হাসাহাসি হলো। আর ক্যামেরাম্যান প্রতিটা মুহূর্তেরই ছবি ক্যামেরাবন্দি করলো। অতঃপর ড্রয়িং রুমে গান বাজলো। হইচই খানাপিনা সহ মহিলাদের নানান আড্ডাবাজি চলতে থাকলো। হাতে মেহেদি পরা হলে সিরাত চারজনকে নিজের হাতে খাইয়ে সনের রুমে রেখে তালা আটকে দিল। এ নিয়েও হাসাহাসি হলো কিছুক্ষণ। বউয়ের হাতে নাম লিখে বাড়ির ছেলেরা চলে গিয়েছিল বাইরে। ফিরল রাত 12টার পর। খাবার টেবিলে মা চাচির কথার ইঙ্গিতে বুঝলো আজকে আর বউদের দেখা পাবে না। তখন এক একজনের মুখটা দেখার মতো হলো। বেচারা সায়ন স্বর্ণের রুমের দরজার সামনে ঘুরঘুর করলো। রুবাব জোরে কথা বলে শুনিয়ে শুনিয়ে রুম পার হলো। কিন্তু কিছুতেই কিচ্ছু হলো না। আর এই দুঃখে 3 ভাই ছাদে গিয়ে বসলো। ছাদে বসে চৌধুরী নিবাস দেখতে বেশ লাগছে। তখনই ফোনে কল আসে শুদ্ধের। কামরান, হাসান, স্যান্ডি এসেছে ব্যাচেলার পার্টি করতে। সে নিচে গিয়ে তাদেরকে ছাদে আনলে ছাদের দরজা বন্ধ করে শুদ্ধ, হাসান, কামরান, সায়ন, রুবাব, স্যান্ডি বসার পর আজম বসে। অর্ক নেই। তা দেখে সায়ন তার কথা জিজ্ঞেস করলে কামরান বলে, সে আসবে না। বউয়ে ভাইয়ের সামনে দুষ্টপানি খাওয়ার সাহস নেই তার। এমনিতেও খায় না, খেলে বমি করে। সায়ন হাসলো, তাকালো শুদ্ধের দিকে। বোঝার চেষ্টা করলো আসলেই সত্যি নাকি নতুন সম্পর্কের জন্য এমন করলো। শুধু জানালো অর্ক বিয়ার খায়, তবে মাঝে মাঝে। একদিন জোর করে 1 প্যাক গিলেছিল, তারপর বমি টমি করে একাকার অবস্থা। অন্য কোনো নেশা নেই, তবে চুইংগাম চিবোয় সবসময়। কথাটা শুনে তখন সায়ন বলে, কেউ আবার এক ঠাপ দিতে আমরা তাকে 4 ঠাপ দিয়ে আসি। কেউ একটা টোকা দিলে আমরা মুখ ফাটিয়ে শাঁসিয়ে দিয়ে যেন বাড়ি অবধি বিচার না আসে। আমরা সুযোগ পেলে এক গেপ না বোতল ধরে গলায় ঢালি। আমার দৃষ্টিতে আমাদের বোন জামাই বেশি ভদ্র হয়ে গিয়েছে। তার কথা শুনে সবাই একজোট হাসলো। তখনই হাসান জানায় অর্কের যে মা উনি অন্যরকম মহিলা, যেমন ভালো তেমনই রাগী। ওনার ভালোবাসা পেয়ে অর্ক নিজেকে ওরকম ভাবে গড়ে তুলেছে যেন তাকে নিয়ে তার বাবা মায়ের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি না হয়। এসব শুনে বেশ কিছুক্ষণ সবাই চুপ থাকলো। তখনই শুদ্ধ বলল, অর্কের আপন মানেই সৎমায়ের কাছে মানুষ হলেও মানুষের মতোই মানুষ হয়েছে। আরও বরাবরই সম্পর্কের বিচ্ছেদে ভয় পায়। যার মধ্যে ভয় থাকে সে প্রতিটা সম্পর্ক যত্ন রাখতে জানে। আমার দৃঢ় বিশ্বাস আমার বোন ভালো থাকবে। আমার বোনকে কষ্ট দেওয়ার আগে 10 বার ভাববে, কারণ সে জানে আমার বোন কষ্ট পেলে আমিও কষ্ট পাবো। স্যান্ডি আসার সময় 4 বোতল ব্র্যান্ডের লাল পানি এনেছে। আজমও এনেছে। কামরান এনেছে বিয়ার। ছাদের দরজা বন্ধ করে যে যার মতো পছন্দসই জিনিস হাতে তুলে নেয়। শুদ্ধ একটা বিয়ারের বোতলে সিপ নিচ্ছিল। তখনই শারাফাত চৌধুরী তাকে কল করে। দেখা করতে বলেন। কোনো এক হিসাব মিলাতে পারছেন না সেটার জন্য। অগত্যা যেতেই হলো। ওদিকে শাহাদাত চৌধুরী এসেছে। ওনার সঙ্গে কথা বলে 10 মিনিট পর শুদ্ধ ফিরে আসে। খোলা বিয়ারের বোতলে চিপ নিয়ে গিয়ে ভীষণ খেলো। কাশতে কাশতে অবস্থা খারাপ তার। একটু পর বিয়ার ধীরে সুস্থে শেষ করলো। শেষ করে কয়েকবার মাথা ঝাঁকিয়ে দিয়ে সায়ন বলে, ভাই, কোনো সমস্যা? মাথা ব্যথা করছে। রুমে যা তাহলে। সমস্যা নেই, ঠিক আছে। কথাটা জোর দিয়ে বললেও শুদ্ধ একটু পর বুঝলো তার খুব শরীর খারাপ করছে। ধরধর করে ঘামছেও। 3:30 বোতাম খুলে পিঠের দিকে ঠেলে দিয়ে চুপ করে বসে রইল। বাকিরা তখনও কি সব নিয়ে হাসাহাসি করছিল। শুধু তখন কিছু উপলব্ধি করে কিছুটা খেকিয়ে উঠে বলে, আমার কেনে কে কি মিশিয়েছিস? তার ধমকানি শব্দে বাকিদের হাসি বন্ধ হয়ে গেল। হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমরা আবার কি মেশাবো? কেন, কি হয়েছে? শরীর খারাপ করছে কেন হঠাৎ? কেমন শরীর খারাপ? বউকে কাছে পেতে ইচ্ছে করছে বুঝি?
রুবাব বলল। শুধু উঠে দাঁড়ায়। সে নন অ্যালকোহলিক বিয়ার ছাড়া বাড়তি কিছুতে হাত লাগায়নি বিধায় নেশা হওয়ার তো প্রশ্নই আসে না। এরাই কি কিছু একটা মিশিয়েছে? তবে কথা না বাড়িয়ে রুমের দিকে হাঁটা ধরে। তাকে যেতে দেখে বাকিরা হো হো করে হেসে উঠল। তাদের হাসিতেই প্রমাণ সর্ষের মধ্যেই ভূত। বাড়ির অনেকে এখনো জেগে আছে, তাই শুদ্ধ সোজা রুমে চলে যায়। ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে এসে বিছানায় শুয়ে এলিয়ে দেয়। নেত্রজলা বন্ধ হয়ে আসে। কিছু একটা ভেবে পুনরায় চোখ খুলে হাসানকে ফোন করে বলে আজ এখানেই থেকে যেতে। রাত বাড়ছে, গিন্নেরা মেহমানদের ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন। এসব সামলে নিজেরাও যার যার রুমে চলে গেছে। ঘড়ির কাঁটা টিকটিক আওয়াজের সাথে চৌধুরী বাড়ি ধীরে ধীরে শান্ত হতেই সায়ন চুপি চুপি ছাদ থেকে নামে। পকেট থেকে চাবি বের করে স্বর্ণের রুমের তালা খুলে দরজা নক করে। শখ আর ঐশ্বর্য ঘুমিয়েছে। শীতল স্বর্ণের কাঁধে মাথা রেখে এতক্ষণ ব্যালকনিতেই বসে গল্প করছিল। দরজা নক হতেই স্বর্ণ বেরিয়ে এলে সায়ন বলে, শীতল ঘুমিয়েছে? ও না, ওর ঘুম পাচ্ছে না, তাই আমাকেও ঘুমাতে দিচ্ছে না। গল্প করছিলাম দু বোন। ও শখ আর ঐশ্বর্য 10 মিনিট হলো ওরা ঘুমিয়েছে। শুদ্ধর নাকি খুব শরীর খারাপ করছে। বাড়ি ভর্তি মেহমান, মা বাবা ডাকতে গেলে জানাজানি হলে আরেক ঝামেলা। শীতলকে শুদ্ধ রুমে পাঠিয়ে তুই আমার রুমে আইতো, জরুরি কথা আসে। কথাটা বলে সায়ন থমথমে মুখে চলে গেল। স্বর্ণ গিয়ে শীতলকে কথাটা জানাতে শীতল শাড়ি সামলে উঠে দাঁড়ায়। হাত ভর্তি মেহেদি শুকিয়ে গেছে। শীতল শুদ্ধের রুমে ঢুকলেও স্বর্ণ মিটিমিটি হেসে সায়নের রুমের দিকে যায়, তাকায়। তারপর রুমের দরজা ভালোভাবে আটকে শুয়ে পড়ে। সে বুঝে গেছে সায়নের চালাকি। এখন গেলে কি হতে পারে তাও জানে। এতদিন ধৈর্য ধরলো, হার তো মাত্র একটা রাত। এদিকে সায়ন খুশিতে ডগমগ। স্বর্ণকে ঝাপটে ধরার জন্য হাতের তালু নিষ্পিস করছে তার। কিন্তু যখন 10 মিনিট পেরিয়ে গেলেও স্বর্ণ এলো না, তখন রুমের বাইরে এলো। দরজা ঠেলে বুঝলো ভেতর থেকে লক। সে রাগে গজগজ করতে করতে ছাদের দিকে আবার হাঁটা ধরে। যেতে যেতে স্বর্ণ এমন এমন মেসেজ করলে স্বর্ণ রাগা তো দূর, ঠোঁট কামড়ে ধরে কোনোমতে হাসি আটকায়। শুধু যাওয়ার পর হাসান স্যান্ডি কামড়ানো চলে গেল। অর্ককেও সময় দেওয়া দরকার। ছাদে রইল রুবাব, সায়ন আর আজব। অনেকটাই লাল পানি রয়ে গেছে এখনো। আজম ইচ্ছে মতো গলায় ঢাললো। সায়ন রুবাব যতটুকু খাক কন্ট্রোল থাকলেও আজমের নেশা চড়ে গেছে। রাত তখন 3টে। সায়ন টলতে টলতে বোতলগুলো জঙ্গলের দিকে ছুঁড়ে মারল। ফজর আজানের আগে আগে রুমে যেতে হবে, নয়তো কে কখন দেখে কাহিনী শুরু করে দিবে। সায়নের কথা শুনে রুবাব ধরে উঠে দাঁড়ালেও আজম একেবারেই উঠতে পারল না। সায়ন তাকে ধরে উঠালে আজম নেশার চোটে চোখ বন্ধ করেই হাত সামনে দিয়ে হাতড়ে হাতড়ে হাঁটছে। সিঁড়ির কাছে গিয়ে সে আর নামবে না। সে নাকি সিঁড়ির জায়গায় বাঁশঝাড় দেখছে। বাঁশঝাড়ে আবার বাঁশের থেকে কালো কালো গরিলার সংখ্যা বেশি। এখন কথা হচ্ছে বাঁশঝাড় এলো কোথা থেকে? আর এলো তো এলো, কিন্তু এসব গরিলার আমদানি হলো কোথা থেকে? সায়ন তাকে ঠেলে নামাতে গেলে আজম সায়নের 2 পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। বলে, ভাই, আমি বাস ছাড়ে যাইতাম না। গরিলাগুলান কেমন কইরা জানি তাকাইতেছে। আমি গরিলার চুমু নিতাম না ভাই, বাঁচান ভাই। সায়ন নিজেও কিছুটা টলছে। সে এবার নিজের কোমরের ট্রাউজার চেপে ধরে বিরক্তির সুরে বলে, হারামজাদা, ট্রাউজারটা সার, বইয়ের আগে আমি কাউকে দেখাবো না। কথাটা শুনে রুবাব গলা খাকারি দিয়ে বলে, তোমার কালো ছাপা দেখতে আমাদের বয়ে গেছে। যাও, সরে যাও, যেতে দাও। কথাখানা সায়নের মোটেও পছন্দ হলো না। সে থমথমে মুখেই বলল, আমারটা কালো আর তোরটা বুঝি মেকআপ করা? ভাই, তুমি খুব নেক্সট মার্কের কথা বলো। ওই তো উচিত কথা বলি যে। রুবাব মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। কি জবাব দেবে বুঝতে পারল না। তবে আজম ভয়ে ভয়ে বলল, ভাই, বাঁশবাগানে গরিলা আইলো কেমন? আসম্য, পাছার নয় তো তোদের বাপের বাঁশবাগানের বাঁশ তোর পিছনে দেব শালা। যত বলি গালিটালি দেব না, আমার মুখ ছুটালে হয় না? রাইগেন না ভাই, নতুন বরের রাখতে নাই। হ, তুই আমার প্যান্ট টানাটানি কইরা ল্যাংটা করার পরে ধান্দা করতেছে, আর আমি আবাল সাইজা চুপচাপ দাঁড়াইয়া থাকবো? সর শালা, নয়তো এক উষ্টা দিয়ে প্রতিবন্ধী বানাই দিমো। আজম নেশায় টাল। পা ছাড়লেই সিঁড়িতে গড়িয়ে পড়ে মরবে নিশ্চিত। তাই সায়নের পা ছাড়লই না। অগত্যা সায়ন আজমের হাত তার রুবাবের পা ধরে দোলাতে দোলাতে সিঁড়ি দিয়ে নামাতে থাকে। নামতে নামতে হাঁপাতে হাঁপাতে বলে, শালা গদা,
ভারী কত রে? শালা আজ থেকে তোর খাওয়া বন্ধ। কথাটা বলে সে রুবাবকে বলল। দোল দোল দোলনে ছাড়টা বল তো ভাই। ছড়াটা বলতে বলতে নামালে বোধহয় তাড়াতাড়ি নামতে পারবো। রুবাব এবার মাথা চুলকে হামতা হামতা করে বলে,